हेलो बच्चों, गुड आफ्टरनून and awful thank you for giving me this opportunity to introduce myself. And today I can discuss the next part of liquid expansion. This is the interesting lecture. তো যাই হোক, আমরা আজকে 26তম লেকচারে তরল পদার্থের তিনটি প্রসারণ, একটা হচ্ছে তোমার আপাত প্রসারণ, তরলের আপাত প্রসারণ, একটা হচ্ছে গিয়ে পাত্রের প্রসারণ, প্রকৃত প্রসারণ, আর একটা হচ্ছে পাত্রের প্রসারণ। তা আমরা গত দুটো লেকচারে তরলের আপাত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা পাত্রের প্রসারণ নিয়ে দেখব। তারপরে দেখব হচ্ছে কি তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, একটা ঘনত্ব সম্পর্কে আমরা ঘনত্বের একটা এক্সপ্রেশন দেখব, এবং ফাইনালি একটা লেকচারে আমরা যতগুলো এক্সপ্রেশন দেখেছি, মানে যতগুলো আর কি এক্সপানশন দেখেছি, সমস্ত এক্সপানশনগুলোকে আমরা অ্যাট এ টেবিল ইন ওয়ান হোয়াইট বোর্ড, একটা হোয়াইট বোর্ডে আমরা নিয়ে আসার চেষ্টা করব। সো চলো শুরু করা যাক। তো বিষয়টা হচ্ছে গিয়ে আজকে যেটা করব, সলিড এক্সপানশন অফ লিকুইড। তরলের পাত্রের প্রসারণ, সলিড এক্সপানশন অফ লিকুইড মানে তরলের পাত্রের প্রসারণ। এক কথা আমরা যে পাত্রে রেখে তরলকে প্রসারিত করব সেটা। দেখো, এই বিষয়টা আমাদের কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। যদি না বুঝতে পারো তাহলে তোমাদের এই এক্সপ্রেশনটা মনে হচ্ছে কি, এই যে ক্যালকুলেশনটা করবো মনে হবে সবটাই ধাঁধা। এই প্রমাণটা তোমাদের বইয়ে খুব সম্ভবত নেই, ছায়া প্রকাশনীতে আমি নেই রেখেছিলাম। অন্য বইয়ে থাকবে, মহাদেব দাসখানে থাকবে, চিত্তরঞ্জন দাশগুপ্ততে থাকবে, অ্যান্ড এক্সেট্রা, অনেক রকম বই আছে, কিন্তু এটা সাধারণত এটাতে নেই। সম্পর্কে আবার আছে। তো মেইন বিষয়টা হচ্ছে গিয়ে, আমি সাপোজ ধরে নাও তোমাকে 1 লিটার তরল পদার্থ দিলাম, সেটা স্পেশালি ওয়াটার হতে পারে। 1 লিটার তরল পদার্থ দিলাম, 1 লিটার বা 1000 ml বা 1000 সিসি বা 1000 সেমি-কিউব বা 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কেজি জল দিলাম। তো এই 1 লিটার জল বা 1 লিটার তরল পদার্থ যখন দিলাম, তখন তুমি সেই 1 লিটার তরল পদার্থ নিয়ে তুমি একটা পাত্রের মধ্যে রেখে দিলে, যে পাত্রটার মধ্যে জলের আয়তন হচ্ছে তোমার এতটুকু হয়ে গেল। একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এটুকু জলের আয়তন বা তরল পদার্থের আয়তন এতটুকু হলো। এবং পাত্রের গায়ে কতগুলো তোমাদের হচ্ছে গিয়ে স্কেল রয়েছে, এবং স্কেলে এখানে দেখাও গেল যে এখানে 1000 সিসি বা 1000 সেমি-কিউব জলের একটা লেভেল দেখিয়ে দিল। জল যতটুকু হয়েছে, মানে 1 লিটার জল যে আছে এখানে তুমি আবার মেপেও নেবে। এটা পাত্রটা এমনটাই যে এটা আবার মাপতেও পারে, আবার এটাতে আমরা কি করলাম, জলটা ঢেলে দিলাম। এবং আমরা নোট ডাউন করলাম যে যখন এই জলটা আমরা ঢাললাম, তখন এই পাত্র তথা ঘরের সংলগ্ন বায়ুমণ্ডলের টেম্পারেচার T1 ইজ ইকুয়াল টু সাপোজ 20 ডিগ্রি সেলসিয়াস। আমি সাপোজ বললাম। এবার আমি কি করলাম, এই পাত্রটিকে আমি এমন একটা পাত্র নিয়েছি যেটাকে গরম করা সম্ভব হবে। এই পাত্রটিকে আমরা কি করলাম, একটা বার্নারে বসিয়ে দিলাম। সেটা পাত্রটা লোহার হতে পারে, তামার হতে পারে, অ্যালুমিনিয়ামের হতে পারে, দস্তার হতে পারে, এটসেট্রা। পাত্রটাকে আমরা একটা বার্নারের উপর বসিয়ে দিলাম। বসিয়ে দিলে বার্নার থেকে তাপ গ্রহণ করবে, গ্রহণ করে কি হবে, জল গরম হবে। আচ্ছা, জল গরম হলে কি হবে, জল গরম হলে জল প্রসারিত হবে। কেন? তার কারণ আমরা জানি তাপ প্রয়োগে কঠিন তরল গ্যাস সবাই প্রসারিত হয়। গ্যাস প্রসারিত হবে, তরল প্রসারিত হবে, কঠিন প্রসারিত হবে। কিন্তু এখানে মেইনলি আমরা কাকে প্রসারণ করার উদ্দেশ্যে তাপ দিলাম, তরলকে প্রসারণ করার উদ্দেশ্যে তাপ দিলাম। তার তরলটা প্রসারিত হবে। একটা কথা তুমি ভালো করে শুনে রাখো, যে এই তাপ দেওয়ার আগে বা এনভায়রনমেন্টে যে টেম্পারেচার ছিল, এই টেম্পারেচারে এই যে তরলের আয়তন, সেটাকে আমরা বলছি V1।
তরল যেখানে ছিল পাত্রের ভিতরের অংশ সেই আয়তনটাও সেই সেম, অর্থাৎ সেটাও V1। আমরা বলতে পারি প্রাথমিক উষ্ণতায় তরলের যে নিজস্ব আয়তন এবং যে পাত্রে রাখা হয়েছে সেই পাত্রের মানে অভ্যন্তরীণ অংশের আয়তন সমান। তার কারণ পাত্রের মধ্যেই তো আছে, কারণ তরলের তো কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার বা আয়তন ধারণ করে। তাহলে সেই দিক থেকে আমরা বলতে পারি যে তরলের আয়তন হচ্ছে V1 এবং পাত্রের আয়তনটাও V1। কখন? যখন ঘরের উষ্ণতা T1। এবার আমরা কি করলাম, যে এটাকে আমরা তাপমাত্রা দিতে শুরু করলাম, তাপ দিতে শুরু করলাম। তাপ দিলে কি হবে? তরল গরম হবে। তরল গরম হলে কি হবে? প্রসারিত হবে। আচ্ছা, শুধু কি তরল প্রসারিত হবে? না স্যার। তাহলে কি প্রসারিত হবে? পাত্রটা প্রসারিত হবে। কেন? পাত্রটা কঠিন পদার্থ। হ্যাঁ, এটা আমরা জানি যে কঠিনের তুলনায় তরল বেশি প্রসারিত হয়, গ্যাস আরো বেশি প্রসারিত হয়। তাহলে তরল যত বেশি প্রসারিত হবে পাত্রটা তত বেশি প্রসারিত হবে না, কিন্তু প্রসারিত হবে। এমন তো নয় যে শুধুমাত্র যেখানে তরলটা আছে তরলটাই প্রসারিত হবে, কঠিনটা প্রসারিত হবে না। তাহলে আমরা কি করলাম, যখন এখানে তাপ দিলাম, ধরে নাও এখানকার তাপমাত্রা আমরা কি করলাম, এই তরল বা পাত্রে, অ্যাকচুয়ালি পাত্রে দেওয়া হলো, সেই তাপটা পাত্র থেকে তরল ট্রান্সফার হলো। সেই পাত্রের টেম্পারেচার ধরে নাও তোমার T2 is equals to 220 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমি বললাম 200 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলাম। বৃদ্ধি করলে কি হবে? তরলটা আয়তনে বৃদ্ধি পাবে। যাই বৃদ্ধি পাক, আমি জানি না, যাই বৃদ্ধি পাক, এবার তৎক্ষণাৎ ওই তরলটা এই 200 ডিগ্রি সেলসিয়াসটা মেপে তৎক্ষণাৎ ওই তরলটাকে আমরা কি করলাম, অন্য একটা জারের মধ্যে রেখে দিলাম। ধরে নাও অন্য একটা জার এরকম আছে, সেই অন্য একটা জারের মধ্যে তরলটাকে তৎক্ষণাৎ জাস্ট ঢেলে দিলাম। তার আগে আমরা নোট ডাউন করলাম, ধরুন তোমার তরলটা হচ্ছে এই তোমার তরলটা এই পর্যন্ত গিয়েছিল, এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত হয়েছিল, তরলটা হচ্ছে এরকমটা হয়েছে। এবার এই তরলটাকে আমরা ঢেলে দিলাম, মানে প্রসারিত হয়ে এতটা হয়েছে, তরলটাকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি দেখলাম যে এখানে এরকমটা হয়েছে। তখন আমি পাত্রে গায়ে এখানে তোমার স্কেল বসানো ছিল, তখন এখানে দেখলাম কত 1200 সিসি। তাহলে কি বুঝলাম, যে আমার 1000 সিসি বা 1 লিটার বা 1 মিলিলিটার, 1000 মিলিলিটার তরল ছিল, সেই 1000 মিলিলিটার তরল কি হলো, 1200 মিলিলিটার তরল হয়ে গেল, বা 1200 সিসি তরল হয়ে গেল। তো এই 1200 সিসি তরল হয়ে গেল মানে কি, এখানে 200 সিসি তরল বৃদ্ধি পেল, আয়তনে প্রসারিত হলো। আমরা এমন একটা পাত্রে রাখবো, সেই পাত্রটা সেই মুহূর্তে তাপ দেবে। এবার তোমাদের একটা প্রশ্ন দেবো, স্যার গরম তরল তো এখানে পাত্রের মধ্যে বলে তো পাত্রটা প্রসারিত হবে। আবার দেখো, আমরা জাস্ট মাপার জন্য নিলাম, তৎক্ষণাৎ জাস্ট মাপবো, ওই প্রসারণটাকে আমরা উপেক্ষা করবো আর কি। জাস্ট এখানে দিয়ে মাপলাম, দেখলাম কি 1200 সিসি, তাহলে কি দেখলাম যে 200 সিসি এক্সরে, মানে এক্সট্রা। এই মানে এক্সট্রাটাকে বলা হবে আপাত প্রসারণ। প্রসারণ তো 3 প্রকার: আপাত প্রসারণ, প্রকৃত প্রসারণ, পাত্রের প্রসারণ। তো এই প্রসারণটাকে বলা হবে আপাত প্রসারণ, অর্থাৎ তরল তার নিজের জন্য যে প্রসারণটা ঘটিয়েছে, সেটা তরলের আপাত প্রসারণ। এবার একটা প্রশ্ন, এবার একটা বিষয়, যে পাত্রে রাখা হয়েছে সেই পাত্র তো আর বসে থাকেনি, পাত্রটাও প্রসারিত হয়ে গেছে। এখন যদি আমি মনে করি যে স্যার ঠিক আছে, এই পাত্রই তো আমি মাপতে পারতাম, এখানে দাগ কাটাই ছিল, এখানে তো 1100 ছিল, ওই 1100টাই তো হতো, কিন্তু এখানে 1100 এখানে 1200 কেন মনে হচ্ছে? ধরে না এখানে তোমার 1000 ছিল, এবার এই প্রসারিত হওয়ার পরে এখানে 1100 গিয়ে থেমে গেছে, কিন্তু যখন এই পাত্রে মাপলাম তখন দেখলাম 1200, তাহলে এখানে 100 কেন কম? তার কারণ হচ্ছে কি, পাত্রটা তো আর বসে থাকেনি, যখন তাপমাত্রা যাচ্ছে পাত্রটাও প্রসারিত হয়েছে। প্রসারিত হলে কি হবে, তরলেরও, তার মানে এই দাগগুলো কি আগের থেকে বেশি এক্সপ্রেস করে গেছে, তাহলে 1 লিটারের জায়গায় একটু বেশি পরিমাণ তরল থাকবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, পাত্রটাও প্রসারিত হলো। তাহলে এই যে উষ্ণতায়, এই যে ফাইনাল উষ্ণতায় পাত্রের যে প্রসারণ, সেই প্রসারণটাকে আমরা বলবো V2, বা এটাকে আমরা বললাম V2। তাহলে এটা কি, এই V2 হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে তরলের প্রসারণ। আর পাত্রের প্রসারণ শুধুমাত্র পাত্রটা কতটা প্রসারিত তারা কি বলবো পাত্রের প্রসারণ। এবার এই যে ধরো না, এটা তোমার হচ্ছে এই পাত্রের প্রসারণ আগে ছিল, পাত্রের আয়তন ছিল V1, এখন পাত্রের আয়তন কতটা হলো V2। তাহলে V2 থেকে যদি V1 বাদ দেওয়া যায়, তাহলে পাত্রের প্রসারণ এতটা। এবার আমরা কি করেছিলাম, যে V2 থেকে V1 বাদ দিলাম, সেখান থেকে তরলের প্রসারণ এতটা পেলাম। তাহলে এই প্রসারণ এবং এই যে প্রসারণটা পাবো, এই প্রসারণটা যোগ করলে আমরা সেই প্রসারণটাকে বলবো প্রকৃত প্রসারণ। অর্থাৎ তরলের আপাত প্রসারণ এবং পাত্রের প্রসারণের যোগফলটাই হচ্ছে প্রকৃত প্রসারণ। তাহলে প্রকৃত প্রসারণ হচ্ছে কি, তরলের এমন একটি নিজস্ব ধর্ম যা তরলের উষ্ণতার উপর নির্ভর করে, এটাকে বলা যেত প্রকৃত প্রসারণ হচ্ছে তরলের তার নিজস্ব ধর্ম, তার সেলফ প্রপার্টি।
তাহলে আপাত প্রসারণ বা পাত্রের প্রসারণ তরলের কোনো নিজস্ব ধর্ম নয়। কারণ কারণ কি? কারণ হচ্ছে কি প্রকৃত প্রসারণের মধ্যে যতগুলো প্রসারণ আছে সবাই ইনক্লুড আছে। শুধুমাত্র যদি আপাত প্রসারণ বলা হয় তা শুধু শুধু তরলের প্রসারণ বলা হয়, তা তরলের প্রসারণ তো কখনো হতে পারে না, পাত্রবিহীন তো তরল প্রসারিত হতে পারে না, এটা তো ইম্পসিবল। তো তরলের আপাত প্রসারণ কোনো তার নিজস্ব ধর্ম নয়। তরলের নিজস্ব ধর্ম তাকেই বলা হবে প্রকৃত প্রসারণকে। কেন? তার কারণ হচ্ছে প্রকৃত প্রসারণ হচ্ছে কি আপাত প্রসারণ এবং পাত্রের প্রসারণের সমষ্টি। কেন? কারণ হচ্ছে গিয়ে প্রকৃত প্রসারণ তরলের আপাত প্রসারণ, পাত্রের প্রসারণের সমষ্টি, এবং প্রকৃত প্রসারণ হতে গেলে তরলকে কোনো পাত্রে থেকে প্রসারিত হবে। তাই শুধুমাত্র আপাত প্রসারণটাও একটা প্রাসঙ্গিক, পাত্রের প্রসারণটাও প্রাসঙ্গিক, তাদের মোট প্রসারণটাই হচ্ছে তাদের প্রকৃত প্রসারণ বা তরলের প্রকৃত প্রসারণ। তো যাই হোক, এগুলো আমরা আবার পরবর্তীতে আবার আসবো। তো আমরা এখন পাত্রের প্রসারণটা দেখব। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে? পাত্রের প্রসারণের সংজ্ঞাটা আমরা প্রথম কি বলবো? প্রথম আমরা বলতে পারি কোনো তরল পদার্থকে প্রসারণ করার জন্য যে পাত্রে রাখা হয়, কমা সেই পাত্রের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে প্রসারণ ঘটে তাকে পাত্রের প্রসারণ গুণাঙ্ক বলে। সলিড এক্সপানশন কোএফিসিয়েন্ট, এটাকে বলা যেতে পারে কোএফিসিয়েন্ট অফ উষ্ণতা। এবার আমরা যেটা দেখবো ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। বা গাণিতিক বিশ্লেষণ। গাণিতিক বিশ্লেষণটা খুব সোজা, একটু দেখলেই হয়ে যাবে, অসুবিধা নেই। ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস ধরা যাক T1 প্রাথমিক উষ্ণতায় কোনো তরলকে যে পাত্রে রেখে প্রসারণ ঘটানো হয় কমা সেই পাত্রের প্রসারণ ঘটানো হয় কমা সেই পাত্রের আয়তন V1। দেখো একটা কথা হচ্ছে কি,
এই V1টা কি? T1 উষ্ণতা তরলের আয়তন, মানে যে পাত্রে রেখে তরলকে প্রসারিত করা হবে তার প্রাথমিক উষ্ণতা তরলের আয়তন যেটা হবে V1 হবে। তাহলে সেই V1টাই হচ্ছে গিয়ে পাত্রের আয়তন। কারণ কি? কারণ এই তরলটাই তো পাত্রের মধ্যে রেখে দেওয়া হচ্ছে, পাত্রের অভ্যন্তরীণ অংশের আয়তন। তো সেই পাত্রের আয়তন কত? V1। T1 উষ্ণতায় কোনো তরলকে যে পাত্রে রেখে প্রসারণ করা হবে, ঘটানো হবে, সেই পাত্রের আয়তন কত? V1। কারণ তরলকে যে পাত্রে রাখা হবে সেই আয়তনটাও V1 এবং পাত্রের আয়তনটাও V1। এবং উষ্ণতা বৃদ্ধি পেয়ে যখন অন্তিম উষ্ণতা হয় T2, তখন পাত্রের অন্তিম আয়তন হয় VS। VS মানে S মানে সলিড, মানে অন্তিম আয়তন। পাত্রটা তো প্রসারিত হবে, T2 বৃদ্ধি, উষ্ণতা বৃদ্ধি পেয়ে যখন T2 হবে তখন তো পাত্রটা বসে থাকবে না। পাত্র তরলে একরকম প্রসারিত হবে, পাত্রে একরকম প্রসারিত হবে, তার কারণ তরলের প্রসারণ একরকম, পাত্রের প্রসারণ একরকম। তা পাত্রের ফাইনাল প্রসারণটা কত হবে? V2 VS। সুতরাং উষ্ণতা বৃদ্ধি কত? T2 মাইনাস T1। তরলকে যে পাত্রে রেখে প্রসারণ ঘটানো হয় তা অন্তিম, তার প্রসারণ বা তার বৃদ্ধি ঘটানো হয়, তার বৃদ্ধি VS মাইনাস V1। যেমন উষ্ণতা বৃদ্ধি হচ্ছে ফাইনাল উষ্ণতা T2, প্রাথমিক উষ্ণতা T1, তাহলে T2 মাইনাস T1। তরলকে যে পাত্রে রেখে প্রসারণ ঘটানো হবে সেই পাত্রের প্রসারণ, সেই পাত্রের তার বৃদ্ধি বা পাত্রের বৃদ্ধি, তার মানে এখানে কি? পাত্রের, এখানে অবশ্যই সেটা পাত্রের বৃদ্ধি কতটা? ফাইনাল, পাত্রের ফাইনাল আয়তন হচ্ছে VS, প্রাথমিক V1, তাহলে VS মাইনাস V1। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধিতে V1 আয়তনের পাত্রের প্রসারণ ঘটে VS মাইনাস V1। সুতরাং একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনের পাত্রের প্রসারণ ঘটে VS মাইনাস V1 বাই V1 T2 মাইনাস T1। সুতরাং পাত্রের প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞানুযায়ী আমরা কি বলতে পারি? সলিড এক্সপানশন কোএফিসিয়েন্ট গামা S is equals to VS V1 T2 মাইনাস T1। এটা ইকুয়েশন নাম্বার 1 বলতেই পারি। এটাকে যদি আমরা একটু কি বলে
সিম্পলিফাই করি তাহলে কি পাবো, ভিডিওটা একটু দেখে নেই চলছে কিনা ঠিকঠাক। দ্যাটস ওকে। তো এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে কি পাবো, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি, বা Vs minus V1 is equals to V1 gamma S T2 minus T1, বা Vs is equals to V1 plus V1 gamma S T2 minus T1, বা Vs is equals to V11 plus gamma S T2 minus T1. This is the equation number 2. তো এটা তোমাদের পাত্রের প্রসারণের ফাইনাল পাত্রের কতটা আয়তন হবে সেটা আমরা বলতে পারি। পাত্রের প্রাথমিক আয়তন, পাত্রের প্রসারণ গুণাঙ্ক আমরা যদি জানা থাকে আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাহলে পাত্রের উষ্ণতা বৃদ্ধি যদি এটা ঘটে তাহলে এটা হচ্ছে আমরা পাবো এটা পাবো আমরা পাত্রের ফাইনাল আয়তন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আর একটা জিনিস, ইকুয়েশন 1 থেকে আমরা বলতে পারি পাত্রের প্রসারণ গুণাঙ্ক যেটা গ্যামা এস এর একক মাত্রা রাশি। সো from 1 we get, এক নং থেকে আমরা পাই পাত্রের প্রসারণ গুণাঙ্ক Vs minus V1 T1 T2 minus T1, এটাকে বলা যেতে পারে the coefficient, this is the coefficient of solid expansion of liquid, তরলের পাত্রের প্রসারণ। It will denoted by gamma S symbol, and gamma S extremely sorry a unit, আমরা এখানে বলতে পারি ইউনিট কি হবে, ইউনিট বা একক হবে, গ্যামা এস এর একক হচ্ছে গিয়ে সিজিএস তে কি হবে, সিজিএস তে গ্যামা এস এর একক হচ্ছে গিয়ে 1 by ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এসআই তে গ্যামা এস এর একক হচ্ছে গিয়ে 1 by কেলভিন বা কেলভিন ইনভার্স। এফপিএস তে গ্যামা এস এর একক হচ্ছে গিয়ে 1 by ডিগ্রি ফারেনহাইট বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। এরপর যদি আমরা এখান থেকে টানি সিম্বল একক মাত্রা, যদি আমরা বলি মাত্রা ডাইমেনশন বা মাত্রা, এটাকে আমরা মাত্রা বলতে পারি। তো গ্যামা এস এর মাত্রা কি হবে, আমরা জানি 1 by উষ্ণতা বৃদ্ধি, কারণ প্রসারণ গুণাঙ্ক, পাত্রের প্রসারণ গুণাঙ্ক শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভর করে, উষ্ণতা বৃদ্ধি। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে যে 1 by থিটা বা থিটা ইনভার্স, বা এটাকে চাইলে আমরা ক্যাপিটাল থিটা ইনভার্স লিখতে পারি। এটাও হচ্ছে তোমার, এটাও লিখতে পারি, কারণ এটা হচ্ছে গিয়ে এটা স্মল থিটা, এটা ক্যাপিটাল থিটা। উষ্ণতা মাত্রা হচ্ছে গিয়ে থিটা,
থিটা দিয়ে উষ্ণতার মাত্রাকে প্রকাশ করা হয়। আর কোয়ান্টিটি যদি আমরা বলি, কোয়ান্টিটি বা রাশি, এটা একটা স্কেলার কোয়ান্টিটি, বা স্কেলার রাশি। এটা পাত্রের প্রসারণকে নির্দেশ করে। এটা বলতে গেলে এক প্রকার কঠিন পদার্থের যে আয়তন প্রসারণ ছিল সেই আয়তন প্রসারণটাই, ঠিক আছে। যাই হোক, তোমরা এই পর্যন্ত দেখো। আমরা আগামী লেকচারে বা পরবর্তী 27 নম্বর লেকচারে, পরবর্তী দিন আমরা এই কঠিন তরল পদার্থের যে 3টে প্রসারণ দেখলাম, একটা আপাত প্রসারণ, একটা পাত্রের প্রসারণ, একটা প্রকৃত প্রসারণ, এই 3টের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা এস্টাবলিশ করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।